হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স এবং এই ভিডিওতে অনেকগুলো ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলবো একটা ট্রেলার নিয়ে। সেটা মূলত বিদ্যা মুয়ার্চি বলে যে সিনেমাটা আসতে চলেছে, অজিত কুমারের একটা কামব্যাক মুভি বলা হচ্ছে। অনেকদিন পর গ্যাপ নিয়ে থুনিপুর পরে এই সিনেমাটা দিয়ে কামব্যাক হতে চলেছে। তো এই যে সিনেমাটা ট্রেলারটা কেমন লেগেছে সেই কথা বলার আগেও যেটা বলতে হবে, এই যে সিনেমাটা কিন্তু পুরোপুরিটা হলিউড স্টাইলের সিনেমা হতে চলেছে। টিপিক্যাল তামিল তেলেগু মুভি যে ধরনের হয়ে থাকে বা তোমরা অজিত কুমারের কাজগুলো যে ধরনের দেখে থাকো, তার থেকে এটা অনেক অন্যরকম একটা কাজ হয়েছে। এবং এখানকার অডিয়েন্স কতটা অ্যাকসেপ্ট করবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট ডাউট রয়েছে, কারণ এই সিনেমাটা কিন্তু সময়ের থেকে অনেকটা এগিয়ে থাকে। যেমন 2000 মোটামুটি আমরা যদি দেখি 11 সালে আসা রাওয়ান, সেই টাইমে সময় থেকে একটা এগিয়ে থাকা কাজ ছিল, অডিয়েন্স কিন্তু সেইভাবে অ্যাকসেপ্ট করেনি। আজকে লোকে রাওয়ানের মর্ম বুঝতে পারে। তেমনভাবে এই কাজটাও ট্রেলার থেকে একটা ফিল্ম আমি বুঝতে পারছি, যারা হলিউডের কাজ দেখে তারাই সিনেমাটার সঙ্গে রিলেট করতে পারবে, কিন্তু যারা একটু টিপিক্যাল তামিল তেলেগু মুভি পছন্দ করে, এখন যে ধরনের ট্রেন্ড সিনেমার চলছে সেই ধরনের ট্রেন্ডে কিন্তু গা ভাসানো সিনেমাটা নয়। এটা অনেকটা অ্যাডভান্স একটা মুভি এবং এটার যে মেকিং থেকে শুরু করে সব কিছুই পুরোপুরি কিন্তু একদম ফরেন স্টাইলের বা হলিউড লেভেলের কিন্তু হতে চলেছে। এবার ওভারঅল যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে ট্রেলারটা আমার লিটারেলি বেশ ভালো লেগেছে। বেসিক্যালি অনিরুদ্ধের যে বিজিএমটা, যে টাইটেল ট্র্যাকটা বাড়ছে বিদ্যা মুয়ার্চি বলে, সেটা কিন্তু মারাত্মক লেভেলের। এবং এই বিদ্যা মুয়ার্চি কথাটার যে বাংলা অর্থ সেটা কিন্তু জেদ, অর্থাৎ এই যে ক্যারেক্টারটা প্রচণ্ড জেদি একটা ক্যারেক্টার। এবার কী কারণেও জেদ, কী করার জন্য জেদ, সেটা কিন্তু রিভিল করা হয়নি। তবে এটুকু বোঝা যাচ্ছে এই গল্পটা অনেকগুলো টাইমের মধ্যে দিয়ে গল্পটা এগোবে। এর একটা ব্যাক স্টোরি থাকবে অজিত কুমারের, কারণ একটা ইয়ং লুক দেখানো হচ্ছে, যেখানে আমরা একটা ইয়ং লুকে অজিত কুমারকে দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে তো বয়স্ক অবস্থার লুকও বলছে, এবং একটা কথায় বলছে যে আমরা ছোটোবেলায় কোনো কিছু খেলনা ভেঙে ফেললে বা কিছু ফেললে ওগুলোকে নিজেদের সারানোর চেষ্টা করতাম, একদম ডাইরেক্ট ফেলে দিতাম না। এই যে ডায়লগটা থেকে বোঝা যাচ্ছে এর যারা ছেলে মেয়ে বা নতুন প্রজন্মের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে, তারা একটা ভুল পথে কিছুতে পা দিচ্ছে এবং সেই ভুল পথে পা দেওয়ার জন্য ফেঁসে যাচ্ছে। এবং একটা অন্য কান্ট্রির একটা গল্প, যে কান্ট্রিতে কী বলবো, ক্রাইম রেট খুব কম ছিল, কিন্তু সেটা আস্তে আস্তে বাড়ছে। এবার সেটা কী ধরনের র্যাকেট বাড়ছে, কী ধরনের অপরাধ বাড়ছে, সেটা তো দেখলে বোঝা যাবে। তারা খুব একটা রিভিল করেনি, কিন্তু বোঝা যাচ্ছে যেখানে গল্পটা নানা রকম ট্রাভেলের মধ্যে দিয়ে এগোবে এবং অনেক কিছুই তারা গল্পে লুকিয়ে রেখেছে। তবে ওভারঅল অ্যাকশন থেকে শুরু করে সব কিছু যদি বলি, দারুণ হয়েছে। একদম হ্যান্ড টু হ্যান্ড যে কম্ব্যাটগুলো হচ্ছে সেগুলো দেখার মতো লাগছে। তবে কতটা ওয়ার্ক করবে, বক্স অফিস সাকসেস এনে নিতে পারবে কিনা, সেটা কিন্তু বলা খুব ডিফিকাল্ট, কারণ এটা টিপিক্যাল কিন্তু তামিল অডিয়েন্সের জন্য বানানো কাজ নয়, খুবই ইন্টারন্যাশনাল লেভেলের একটা কাজ হয়েছে এটা। এবার দেখা যাক অডিয়েন্স কতটা অ্যাকসেপ্ট করে। আমার ভালোই লেগেছে ট্রেলারটা, এতদিন পরে অজিত কুমারকে এইভাবে দেখে আলটিমেটলি ভালোই লাগছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। এরপরে কথা বলবো দেবার ট্রেলারটাকে কেন্দ্র করে, যেটা আজকে মাঝে এবারের ট্রেলার এসেছে। টিজার তো দারুণ লেগেছিল। এবার এটাকে নিয়ে অনেকে রিমেকের অ্যালিগেশন দিচ্ছে। দেখো, আমি অরিজিনাল সিনেমাটা যেটা রিমেক বলা হচ্ছে সেটা দেখিনি, তাই রিমেক কিনা আমি বলতে পারবো না। তবে ওভারঅল রিমেক টিমেক সরিয়ে রেখে আমি যদি ট্রেলারটা নিয়ে কথা বলি, যেমন আমার টিজার ভালো লেগেছিল, ট্রেলারটাও কিন্তু আমার ঠিক তেমনই ভালো লেগেছে। ট্রেলারটার এডিটিং টিজারটার মতোই দারুণ হয়েছে, যে কিছু ডায়ালগ যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে সিনগুলো দেখানো হচ্ছে, তারপর সেখান থেকে শাহিদ কাপুরের এন্ট্রি হচ্ছে, তারপর এনার্জেটিক পারফরমেন্স শাহিদ কাপুর, এক এক করে সিন দেখানো হচ্ছে, অ্যাকশন দেখানো হচ্ছে, তার সঙ্গে এগোচ্ছে। এটার পজিটিভ দিক কি, তারা কিন্তু স্টোরি একদমই রিভিল করেনি। যেভাবে তারা টিজারটাকে প্রেজেন্ট করেছিল, ট্রেলারটাকে ঠিক একইভাবে প্রেজেন্ট করেছে, খালি আরও বেশি কতটা কী বলবো, সানকি টাইপের ক্যারেক্টার শাহিদ কাপুর, সেটা আরও বেশি করে বোঝানো হয়েছে। সেটা দেখতে দারুণ লাগছে। শাহিদ কাপুর আমার তো মনে হচ্ছে আফটার কবির সিং আরেকটা কেরিয়ার সেরা পারফরমেন্স দিতে চলেছে। এবার কতটা ওয়ার্ক করবে সেটা বলা মুশকিল, কারণ এটা তো টিপিক্যাল একটা লাভ স্টোরি মুভি নয়, এটা একটা অন্য টাইপের কাজ। এটা ক্রাইম থ্রিলার টাইপের কাজ, অ্যাকশন থ্রিলার টাইপের কাজ। কতটা ওয়ার্ক করবে বলতে পারছি না। তবে ওভারঅল ট্রেলারটার এডিটিং খুব ভালো হয়েছে। সাইফ আলি খানের সাইফ আলি খান মাথায় আসছে আসলে সারাদিন, শাহিদ কাপুরের পারফরমেন্স এক কথায় অনবদ্য লাগছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। প্রচণ্ড এনার্জেটিক লাগছে, ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিয়েছে এবং অ্যাকশনগুলো যেভাবে যা করছে, যেরকম যে সোয়াগ দেখিয়েছে, সেটা কিন্তু দারুণ লাগছে। এবং আশা করছি কাজটা ভালো, এটুকু প্রমিস করছে যে সামথিং ডিফারেন্ট কিছু, ইউনিক কিছু তারা প্রেজেন্ট করেছে, এবং এখনকার দিনে লোকে এরকম হিরোই পছন্দ করে। তো ওভারঅল ইউথদের জন্য বানানো একটা কাজ, সেটা দেখে ভালো লাগছে এবং ওভারঅল আমার জন্য কিন্তু ওয়ার্ক করেছে। আপনি এই রিমেকটাকে যদি সরিয়ে রেখে আমাকে বলতে বলা হয়, সেদিক দিয়ে বলতে গেলে আমার জন্য ট্রেলারটা বেশ ভালো ওয়ার্ক করেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। এরপর কথা বলবো দুটো লিটারেলি গান নিয়ে। একটা গান হচ্ছে স্কাইপোর্টসের গান, যেটার নাম হচ্ছে রং। এই গানটা আমার বেশ ভালো লেগেছে। এই গানটাতে অক্ষয় কুমারের পারফরমেন্স আলাদা করে খুব ভালো লেগেছে। যারা অক্ষয় কুমারের ফ্যান তাদের খুবই ভালো লাগবে গানটা, কারণ কোথাও গিয়ে সেই দেশি বয়সের যে গানগুলো, পার্টি সুবা হোনে না দে, ওই যে টাইপের যে অক্ষয় কুমারের যে সোয়াগ ছিল বা যে এনার্জি ছিল, এই গানটার মধ্যে সেই এনার্জিটা তোমরা দেখতে পাবে। অক্ষয় কুমারকে দারুণ দেখতে লাগছে এবং দারুণ নেচেছে। প্রায় 57 বছর বয়স হতে চললো, সেই বয়সেদেরই যে এনার্জি, ওপরে এরকম পুরো ধরে নাচছে, ঝুলতে ঝুলতে নাচছে, এরকম রীতিমতো হুক স্টেপ করছে এই বয়সে দাঁড়িয়ে, দেখতে ভালো লাগছে এবং গানটাও খুব ভালো হয়েছে।
মানে একটা যে পার্টি সং এতদিন পরে কিছু কিছু একটা ভালো তারা অ্যাচিভ করেছে, যে কারণে একটা পার্টি হচ্ছে, তো সেখানে যেরকম গান হওয়া দরকার গানটা কিন্তু সেরকমই লাগছে। এবং অক্ষয় কুমারের এনার্জেটিক পারফরমেন্স গানটাকে অন্য মাত্রা দিয়েছে। কতটা বক্স অফিসে ওয়ার্ক করবে আমি আবার বলছি, বলতে পারবো না, কিন্তু ওভারঅল গানটায় যদি আমি অক্ষয় কুমারের পারফরমেন্স নিয়ে আলাদা করে কথা বলি, সেটা কিন্তু মনে দাগ কেটে যাচ্ছে। অনেকদিন পরে এতটা এনার্জেটিক একটা পারফরমেন্স অক্ষয় কুমারের দেখলাম। খালি একটা ভালো পরিচালক দরকার, ভালো সিনেমা দরকার, অক্ষয় কুমার কিন্তু কাঁপিয়ে এখনও রেখে দিতে পারে। অন্তপক্ষে যে এনার্জি এখনও দেখাচ্ছে, আমার ওভারঅল ভালো লেগেছে গানটা। তেমন তোমাদের কেমন লেগেছে কিন্তু জানি। এবং এই সিনেমার গানগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে। মাই বলে যে গানটা এসেছিলো সেটাও ভালো হয়েছে, যেরকম ধরনের গান হয় এই গানটাও বেশ ভালো হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাটাস রবি কুমারের আজকে আরেকটা গান চলে এসেছে সানি লিওনের সঙ্গেই। আগের গানটাও সানি লিওনের সঙ্গে ছিল, তবে এই গানটায় প্রভুদেবা নাচার আর সুযোগ পায়নি। হিমেশ বলেছে এই গানটাতে আমিই নাচবো। তবে আমি সিরিয়াসলি একটা কথা বলছি, গানগুলো কিন্তু ভালো হচ্ছে, মানে এইটা কিন্তু সিনেমাটার জন্য ওয়ার্ক করবে। গানগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে, গানগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগছে, এবং কোথাও গেছি পুরনো ভাইবসটা দিচ্ছে। আমি বারবার বলছি আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অডিয়েন্স আবার পুরনো স্টাইলের গান পছন্দ করছে, যে কারণে আজকি রাত হিট হয়েছে, ওই ধরনের গানগুলো হিট হয়েছে। এবং ওই ধরনের গান যে সিনেমাটি হিট হচ্ছে অডিয়েন্স কিন্তু দেখার জন্য এক্সাইটেড হচ্ছে। এটা কতটা চলবে আমি এক্ষুনি বলতে পারছি না, যাই হোক শেষ পর্যন্ত কিন্তু ওভারঅল গানগুলো কিন্তু ভালো হচ্ছে। এই গানটাতেও যে ভাইবসটা, একটা যে রেট্রো ভাইব না, 80s বা 90s যারা ছেলেমেয়ে তাদের যে ধরনের গান শুনে তাদের বড় হয়ে ওঠা, সেই ধরনের ফিলটা কিন্তু দিচ্ছে। ওভারঅল গানটা শুনতে বেশ ভালো লাগছে, এবং হিমেশের সঙ্গে সানি লিওনের কেমিস্ট্রিটাও কিন্তু ভালোই ম্যাচ করছে। যদিও এখানে মেন হিরোইন সানি লিওন নয়, আইটেম ড্যান্সার হিসেবেই রয়েছে। তবে ওভারঅল গানটা আমার ঠিকঠাকই লেগেছে। ইয়ার্কি ফিয়ার্কি সরিয়ে রেখে যদি বলি, গানগুলো কিন্তু ওভারঅল ভালো হচ্ছে। এবং আমার তো মনে হয় হিমেশকে দিয়ে এখনও ভালো রকম মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করানো যায়। মানে এইসব শাহরুখ, সলমান, অজয়, অক্ষয়দের সিনেমাতে ভালোভাবেই কাজ করানো যায়, কারণ ভালোই মিউজিক দিচ্ছে এখনও পর্যন্ত, হারিয়ে কিন্তু যায়নি। মিউজিকের মধ্যে সেই ভাইবসটা কিন্তু এখনও রয়েছে, পুরোনো সেই ফিলটা কোথাও গিয়ে দিচ্ছে। তো তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কিন্তু জানিও। আর এবার লাস্টে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিগেস্ট বড় আপডেট। রীতিমতো যাদেরকে আমরা খিল্লি করি সারাক্ষণ, যাদেরকে আমরা রীতিমতো বলছি যে তারা ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছে, তারা এবার জবাব দেওয়ার জন্য আসছে রীতিমতো পুজোয় এক হাত হয়ে আলাদা আলাদা সিনেমা নিয়ে দেবদাকে হারাবার জন্য। বিগেস্ট বড় আপডেট, এর থেকে বড় আপডেট কিছু হতে পারে না, বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট। তো পুজোতে আমরা জানি দেবদার রঘু ডাকাত আসছে। এবার সেই রঘু ডাকাত তো খুবই বড় একটা কাজ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো ঠিক করেছে যে পুজোর টাইমে সোহমদা এবং বনিদাও নিজেদের মতো করে বিরাট বড় বড় কিছু কাজ আনবে। এর মধ্যে বনিদা একটা পোস্টার এরকম করে বুঝিয়ে দিয়েছে, চুপ আমি আসছি, এরকম করে বুঝিয়ে দিয়েছে একটা পোস্টারে। আর রিসেন্টলি আরেকটা সিনেমার ঘোষণা হয়েছে। তো আমরা আগে জানতাম পুজোতে মোটামুটি 2-3 থেকে, মানে আগের বছর পুজোতে আমরা যেটা বুঝলাম 3টে সিনেমা রিলিজ হওয়া সব থেকে ভালো। তাই 3টে সিনেমারই কোথাও গিয়ে লাভ হয়। টেক্কা টেক্কার মতো ভালো চলেছে, শাস্ত্রীয় মোটামুটি নিজের বাজেট তৈরি কভার করতে পেরেছিল। আর বহুরূপী তো ভয়ঙ্কর বিজনেস করেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এতটাই ভালো যে বাকি সিনেমাগুলোরও বক্স অফিসে একটু হলে এফেক্ট পড়েছে, যে এফেক্টটা বহুরূপী নিজের বক্স অফিসে কোথাও গিয়ে পুল আপ করে দিয়েছে। এইবার কিন্তু পুজোতে লড়াইটা আরও বড় হতে চলেছে। আমরা জানি উইন্ডোজ একটা সিনেমা রিলিজ করবে, এবং সেটা বিরাট বড় কিছুই তারা রিলিজ করতে চলেছে পুজোতে। তার সঙ্গে সঙ্গে কিন্তু দেবদার রঘু ডাকাত আসছে, একটা বড় প্রজেক্ট। তো এইখানেই চ্যালেঞ্জ নিয়েছে বনিদ এবং সোমদা। তাদের মনে হয় তাদের কাজ এই দুটো কাজকে ছাপিয়ে যাবে, এবং পুজোর টাইম এসে তারা এমন দুটো কাজ নিয়ে আসছে যেখানে লোকে রঘু ডাকাত এবং উইন্ডোজের কাজ, যারা পরপর দুটো পুজোতে দারুণ বক্স অফিস এনেছে, বা এখনও এসবিএফের সিনেমা যেটা পুজোয় সবসময় ভালো চলে, তো তারা একটা চ্যালেঞ্জ নিয়েছে যে আমাদেরকে সারা জীবন খিল্লি করা হয়, তো চলো পুজোর টাইমে আমরা আলাদা আলাদা করে আসি, এদেরকে দেখিয়ে দিই আমরা কি করতে পারি। তো জীবনের সবথেকে ভুলভাল ডিসিশন প্রত্যেক দিন নেবার এই দুই তারকা সোমদা এবং বনিদা নিজের জীবনের আরেকটা ঘন্টা নষ্ট করে আরেকটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে পুজোতে আমরাও আমাদের সিনেমা আনবো। তো অলরেডি বনির বানজারা রিলিজ করতে চলেছে, যেটা পুজোতে ক্লাসে আসছে ডাইরেক্ট দেবদাকে একদম পুরো পেঁপে দিয়ে চেপে দেওয়ার জন্য, অন্ততপক্ষে বনি মনে মনে যেটা ভাবছে। আর অপর দিক থেকে সোহমদারও আর একটা কাজ রিলিজ করছে উপাস দিক পেঁপে দিয়ে চেপে দেওয়ার জন্য, যেখানে আমার সঙ্গে শ্রাবন্তী দিকে নিয়ে আসছে, যেটা নাম হচ্ছে দুর্গানগর। এবার এই কাজটা ভালোও হতে পারে কিন্তু, কারণ পরিচালক খারাপ না, সপ্তর্ষি বসু একজন ভালো পরিচালক। কিন্তু এই পুজোয় ক্লাসে আসার কি মানে, কি মানে? সবাই ভেবে নিচ্ছে কি যে চলো ভাই পুজোতে লোক তো সিনেমা দেখতে যাবেই, আমি আমার সিনেমা রিলিজ করে দিই। এই করে করে শাস্ত্রীর কি অবস্থা হলো আমরা দেখলাম। শাস্ত্রী যেটা নর্মাল টাইমে আসতো না, অনেক বেটার চলতো। কিন্তু এই যে সবার ধারণা হয়ে গেছে একসঙ্গে একদম লেজুড়ে লেজুড়ে হয়ে আসবে, এটা কোনো মানে নেই, এটা কোনো মানে নেই। রঘু ডাকাত এবং বহুরূপী, রঘু ডাকাত এবং উইন্ডোজের সিনেমা রিলিজ করছে, তার সামনে দুটো সিনেমা টিকতে পারবে? কোনো চান্স রয়েছে? বাকি দুজনের বক্স অফিসে শেষ হিট কি, শেষ ডিজাস্টার রিলিজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তো তারা কীভাবে এই রিস্ক নিচ্ছে আমি জানি না। আমি বললাম না সকালেই যে বুদ্ধি খাটাতে হবে। আর সোমদার লাস্ট ফেলুবক্স যা দেখলাম, আর এমনিতেই সোমদার ফ্যান বয় যে ফিলটা আমার মধ্যে ছিল, আমার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এরকম করতে করতে। সেখান থেকে দাঁড়িয়ে এরকম মানে ঐতিহাসিক সিদ্ধান্ত যে চলো ভাই পুজোতে আসবো। আমি আমি এখনও বলছি সিনেমাটা ভালো হোক,
আমি চাই ভালো সিনেমা করুক, কিন্তু এইরকম সিদ্ধান্ত পুজোতে আসার। আবার বনিদাও আসছে, চলো ভাই আমিও পুজোতে আসবো। তো কেন এই দুজন কেন আসছে? মানে এই দুজন ধরে নিয়েছে আমরা এবার 10-12 কোটি করে পুজোতে বক্স অফিস দেবো, আর রঘু ডাকাত মাত্র 3-4 কোটি কামাবে, উইন্ডোজের সিনেমা 2 থেকে 3 কোটি কামাবে। এটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে। মানে এরকম লাইফে না কনফিডেন্স দরকার, কি আর বলবো। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।